Assalamu alaikum, beautiful people. Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak. Welcome to my another video. If you like my video, please don't forget to subscribe my channel and follow my Facebook page Griho Shukhon. Let's start. 5 পাউন্ডের এই ভ্যানিলা স্পঞ্জ কেকটা তৈরি করতে আমার কি উপকরণ লেগেছে এবং আমি কিভাবে এটাকে ডেকোরেশন করেছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে শিখিয়ে দেব। কিন্তু একটা কথা, সেটা হচ্ছে ভিডিওটা স্কিপ করে বা টেনে দেখবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে সুন্দর মজাদার এই কেকটা আপনিও তৈরি করতে পারবেন। আর আমার চ্যানেলে অনেক রকম রান্নার রেসিপি এবং কেকের রেসিপি দেয়া আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। তো চলুন কেকের বেসটা তৈরি করে ফেলি। 5 পাউন্ডের একটা কেক তৈরির জন্য আমি এখানে ইউজ করছি রুম টেম্পারেচারে থাকা 9টা ডিম। 5 পাউন্ডের কেক যেহেতু কেকটা বেশ বড়, তাই ডিমের পরিমাণটাও একটু বেশি লাগবে। আর এখন আমি ডিমগুলো নিয়েছি, এর মধ্যে দিব সামান্য একটু লবণ। মিষ্টি জাতীয় খাবারে যারা লবণ খেতে চান না তারা স্কিপ করবেন। আমি যেহেতু বড়সড় একটা কেক বানাচ্ছি, সেজন্য আমি এখানে আধা চা চামচের থেকে একটু কম লবণ দিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি সুগার। আমি এখানে সুগার দিয়েছি 1 কাপের মতো। আপনারা যদি চিনি বেশি খান তাহলে একটু বেশি দিবেন, আর যদি কম খান তাহলে আমার মতোই দিবেন। আমি একটু চিনিটা কম খাই, তাই একটু চিনি কম দিয়েছি। আমার পরিবারের সবাই সুগারটা একটু কম খায়। আর এখন দিয়ে দিব এসেন্স। আপনি চাইলে এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন। আমার ভ্যানিলা এসেন্সটা খুব একটা পছন্দ না, তাই আমি এখানে অরেঞ্জ এসেন্স ইউজ করেছি। আর কেকটা যেহেতু আমি পিঙ্ক কালার করব, তাই কেকের বেজের মধ্যে আমি হালকা একটু রেড কালার দিয়ে দিচ্ছি। কয়েক ফোঁটা রেড কালার দিলেই পিঙ্কিশ একটা শেড চলে আসবে। বেশি পরিমাণ রেড কালারটা কিন্তু দিতে যাবেন না, তাহলে কিন্তু রেড কালার হয়ে যাবে। হালকা কয়েক ফোঁটা দিলেই পিঙ্কিশ একটা কালার চলে আসবে। আর এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিব। ততক্ষণ পর্যন্ত আমি বিট করব যতক্ষণ পর্যন্ত চিনিগুলা পুরাপুরি গলে না যায়। চিনিগুলা পুরাপুরি গলে যাওয়া পর্যন্ত আমাকে বিট করতে হবে। এর মধ্যে দেখবেন যে ডিমটাও সুন্দর মতো ফোম হয়ে গেছে। আপনি চাইলে এখানে আইসিং সুগারটাও ইউজ করতে পারেন। চিনি যদি সম্পূর্ণরূপে না গলে তাহলে কিন্তু চিনিগুলা কেকের নিচে জমা হয়ে থাকবে আর খেতে মোটেও ভালো লাগবে না। তাই চিনিগুলা কিন্তু সম্পূর্ণভাবে গলে যেতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এই যে দেখেন কীরকম ফোম হয়েছে, ডিমটা খুব সুন্দর ফোম হয়েছে। এখন আমি এর মধ্যে কিছুটা অলিভ অয়েল দিব। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। আর স্পঞ্জ কেকে তেলটা খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না। কেউ যদি মনে করেন যে স্পঞ্জ কেকে আপনি তেল দিবেন না, তাহলে না দিলেও সমস্যা নেই। তেলটা খুব গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার না। আর একটা কথা যেটা এখন গুরুত্বপূর্ণ টিপস দিব, সেটা হচ্ছে তেল দেওয়ার পরে বেশিক্ষণ বিট করা যাবে না। জাস্ট 1 মিনিট, 1 মিনিটের বেশি কোনোভাবেই বিট করা যাবে না এবং খুব আলতোভাবে এই বিটটা কমপ্লিট করতে হবে। তারপরে কিন্তু আর বিট করা যাবে না। এই যে দেখতেই পাচ্ছেন আমি 1 মিনিটের বেশি কিন্তু বিট করিনি, আমি 1 মিনিটও বিট করিনি, তার থেকেও কিছুটা কম সময় বিট করেছি। যাই হোক, আমি এখন বিটারের কাঁটাগুলো খুলে নিয়েছি। আর একটা কাঁটা এখানে রেখে দিব, আর একটা কাঁটা আমি এখন বাইরে রেখে দিব। 1.5 কাপ ময়দার সাথে 1.5 চা চামচ বেকিং পাউডার আমি মিশিয়েছি। আবারও বলছি, 1.5 কাপ ময়দার সাথে 1.5 চা চামচ বেকিং পাউডার আমি মিশিয়েছি। এরপরে এটাকে আমি চালনি দিয়ে ভালো করে চেলে নিয়েছি। আর এখন এটাকে অল্প অল্প করে আমি এই ডিমের ফোমটার সাথে মিশিয়ে একটা সুন্দর স্মুথ কেকের ব্যাটার তৈরি করছি। খুবই আলতোভাবে এবং আস্তে আস্তে মেশাতে হবে, না হলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর পানি ছেড়ে দিবে। আমি এখানে ভিডিওটা টেনে দিয়েছি তাই দ্রুত মনে হচ্ছে, আমি কিন্তু খুব আলতোভাবে এটাকে মিশিয়েছি। আমি আবারও বলছি, আমি কিন্তু এখানে ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়েছি, যার কারণে একটু দ্রুত মনে হচ্ছে, কিন্তু আসলে এই কাজটা খুবই আলতোভাবে এবং আস্তে আস্তে করতে হবে। এই সময় যদি আপনি দ্রুত মেশান তাহলে কিন্তু আপনার কেকের ফোমটা বসে যাবে আর কেকটা মোটেও ভালো হবে না, চুপসে যাবে। অনেক সময় হয় না যে কেকটা বানানোর পরে কেকটা চুপসে যায়, এটাই হচ্ছে তার কারণ। কেকটা চুপসানোর কারণটা হচ্ছে কেকটা যখন ময়দাটা মেশানো হয় তখন যদি দ্রুত মেশানো হয় তাহলে কিন্তু কেকটা একদম চুপসে যাবে হওয়ার পরে।
এজন্য এই সময় খুব আলতোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমি একটা মোল্ড রেডি করে নিয়েছি, বড় সাইজের একটা মোল্ড, 4 কোনা মোল্ড। আর এই মোল্ডটার মধ্যে এখন আমি এই ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। আর দেখেন ব্যাটারটা কীরকম হয়েছে। কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা খুব ভালো মতো দেখে নেন। এই যে দেখেন আমি ঢালছি, ঠিক এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি হবে। এখন বোলের গায়ে যতটুকু লেগে আছে ততটুকু আমি হাত দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি মোল্ডের ভিতরে। অবশিষ্ট ব্যাটারটুকু সুন্দর মতো দিয়ে দিলাম। এখন যেটা করছি, কাটা থেকেও ব্যাটারগুলো নিয়ে নিলাম। কেকের মোল্ডটাকে এখন একটু ট্যাপ করে নিতে হবে, ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। প্রিহিটেড ওভেনের মধ্যে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 45 মিনিট বেক করলে কেকটা হয়ে যাবে। যেহেতু কেকটার সাইজ বড় সেহেতু একটু বেশি সময়ই লাগবে। আর এই তো এখন আমি কেকটাকে ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করে নিয়েছি। আর এখন কেকের চারপাশে যে ট্রেসিং পেপারগুলো আছে সেগুলোকে আমি খুলে ফেলছি। কেকটা পুরোপুরি ঠান্ডা না হওয়া পর্যন্ত কোনোভাবে মোল্ড আউট করতে যাবেন না, কারণ কেকটা ভীষণ সফট। আর যেহেতু এটা স্পঞ্জ কেক তাই এটা সফট হবে, সেটাই স্বাভাবিক। আর গরম অবস্থায় যদি আপনি মোল্ড আউট করেন তাহলে দেখা যাবে কেকটা ভেঙে যেতে পারে, কারণ কেকটা ভীষণ সফট। এই যে ঠান্ডা হওয়ার পরে আমি মোল্ড আউট করেছি, তারপরেও কিন্তু কেকটা এতটাই সফট, আমি খুব সাবধানে এই পেপারগুলো উঠিয়ে নিচ্ছি। এই পেপারগুলো উঠানো হয়ে গেলে আমি কেকটাকে 2 খণ্ড করে ফেলবো। আপনারা চাইলে 3 খণ্ড বা 4 খণ্ড করতে পারেন, যে যেমন ইচ্ছা করতে পারেন। আর যারা ক্রিম একটু বেশি পছন্দ করেন তারা দেখা যাচ্ছে 3টা বা 4টা স্লাইস করতে পারেন। আমি এখানে সুতা দিয়েই ভাগ করে নিচ্ছি, আমার কাছে সুতা দিয়ে ইজি মনে হয় সেজন্য। আর নাইফ দিয়ে করতে আমার কাছে একটু মনে হয় যে ডিফিকাল্ট, তো সেজন্য আমি সুতা দিয়ে চারপাশে সমান করে নিয়ে একটা টান দিলেই কিন্তু এটা 2 খণ্ড হয়ে যাবে। তো আমি সুতা দিয়েই করে নিচ্ছি, আপনারা চাইলে নাইফ দিয়েও করে নিতে পারেন। এবার আমি কেকের একটা স্লাইস নিয়ে নিলাম, আর তার উপরে এখন আমি কিছুটা মিল্ক ব্রাশ করে নিব। মিল্ক বললে ভুল হবে, এটা আসলে মালাই মিল্ক। আমি দুধটাকে ঘন করে গুলিয়ে নিয়েছি, গুঁড়া দুধটাকে ঘন করে গুলিয়ে নিয়েছি, আর সেই দুধটাকে এখন আমি ব্রাশ করব। আর এই দুধের মধ্যে আমি 2 চা চামচ চিনিও দিয়েছিলাম। রেশিওটা এরকম হবে যে আপনার 2 চা চামচ গুঁড়া দুধ দিলে 1 চা চামচ পানি যাবে, এরকম রেশিও নিয়ে দুধটাকে গুলাতে হবে। তো আমি এখানে মানে মালাইয়ের মতো করে দুধটাকে গুলিয়ে নিয়েছি। আর এখন আমি এটাকে কেকের স্লাইসের উপরে দিয়ে দিলাম, তারপরে আমি এর উপরে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। আমরা যেহেতু ক্রিম একটু কম পছন্দ করি সেজন্য 2টা লেয়ারই করেছি। আপনারা যদি ক্রিম একটু বেশি পছন্দ করেন তাহলে এখানে 3টা 4টা লেয়ার করতে পারেন, আর ক্রিমের পরিমাণটা তখন একটু বেশিই যাবে। এখানে আমি ভিভো হুইপিং ক্রিমটা ইউজ করেছি। আমার চ্যানেলে অনেক কেকের রেসিপি আছে এবং সেখানে হুইপিং ক্রিম কিভাবে রেডি করতে হয় সেটাও কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব, সেই ভিডিওগুলো দেখলেই আপনারা হুইপিং ক্রিম বানানো শিখে যাবেন। আমি এখানে ভিভো হুইপিং ক্রিমটা ইউজ করেছি। আরও অনেক রকম হুইপিং ক্রিমই পাওয়া যায় বাজারে, তবে আমার কাছে ভিভোটা সবথেকে বেশি ভালো লাগে। তো এখন কেকের যেটা উল্টা পাশ ছিল সেটাকে আমি প্রথমে দিলাম, আর যেটা প্রথম পাশ ছিল সেটাকে কিন্তু আমি নিচে দিয়েছি। উল্টা পাশটাকে প্রথমে দেওয়ার কারণ হচ্ছে উল্টা পাশটা সম্পূর্ণ মসৃণ থাকে। আর এখানেও আমি মালাই মিল্কটাকে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মিল্কটা দেওয়ার সাথে সাথে কেকটা কিন্তু খুব ভালো মতো ছোপ করে নিচ্ছে, কারণ এটা স্পঞ্জ কেক আর কেকটা খুবই সফট আর ফোমি। তো সেজন্য দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা সোপ করে নিচ্ছে, আর দুধটা দেওয়ার কারণে কেকের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে এখানে সুগার সিরাপও ইউজ করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তবে সুগার সিরাপের থেকে আমার কাছে দুধ দেওয়াটা বেশি ভালো মনে হয়, টেস্টটা বেশি বাড়ে মনে হয়। এখন আমি ক্রিমটাকে সব দিকে লাগিয়ে সুন্দর মতো এটাকে সেট করে নিব। ক্রিমটা লাগানোর পরে আমি 10 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর 10 মিনিট পরে আমি এখন এটাকে ডিজাইন করে নিব। আর যে ক্রিমটা রেডি করেছিলাম সেই ক্রিমটার মধ্যে কিছুটা রেড কালার দিয়ে পিঙ্ক কালার করে নিয়েছি। কয়েক ফোঁটা রেড কালার দিলেই পিঙ্ক কালার হয়ে যাবে। আমি এখানে একটা স্টার নজেল ইউজ করেছি, আর স্টার নজেল দিয়েই আমি এই ফ্লাওয়ারগুলো এঁকে নিচ্ছি।
দেখলেন তো কত সহজে কত সুন্দর একটা কেক তৈরি করে ফেলা যায়। আর সেটা যদি হয় প্রিয় মানুষগুলোর জন্য তাহলে তো আর কথাই নেই। আমি এটা তৈরি করেছি আমার 2 মেয়ের জন্য। আমার 2 মেয়ে ঈদের দিন পিঙ্ক কালারের ড্রেস পরবে, আর পিঙ্ক কালারের ড্রেসের সাথে ম্যাচিং করে আমি এই কেকটা পিঙ্ক কালারই করেছি। যেহেতু এটা ঈদের জন্য বানানো, তাই ঈদের চাঁদ একটা আঁকাই দেয়াই যাক, তাই না? আমার বাচ্চারা ভীষণ খুশি হয়েছে কেকটা পেয়ে, তারা খুব মজা করে খেয়েছে। আপনারাও বাসায় আপনাদের বাচ্চাদেরকে এভাবে করে খুশি করতেই পারেন। আর এই তো হয়ে গেল আমার সুন্দর একটা ঈদের জন্য তৈরি করা কেক। আর এই কেকটা তো আমি অনেক ভালোবাসা আর আদর দিয়ে বানিয়েছি আমার 2 মেয়ের জন্য, সেটা তো বুঝতেই পারছেন। আর খাবারের টেবিলে যদি এরকম একটা কেক থাকে তাহলে টেবিলের সৌন্দর্য কিন্তু আরও 100 গুণ বেড়ে যাবে। এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর যারা আমার ফেসবুক পেজটা ফলো করেছেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার ফলোয়ার এখন অনেকই হয়েছে মাশাল্লাহ। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আজকে প্রথম ভিডিও দেখছেন, আশা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন, এতে করে আমি যে কোনো নিউ ভিডিও দিলে সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি সহজে আমার নিউ ভিডিওটা দেখে নিতে পারবেন। আর এখন দেখবেন আমার বাচ্চারা কেকটা কত মজা করে কাটে আর কত মজা করে খায়। কেক কাটবে না? কেক কাটবে না? ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন। তো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।